নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বুদ্ধদেব বসুর তিথি ডোর। আজ তৃতীয় পর্বের চতুর্থ অধ্যায়ের শেষ অংশটুকু শুরু করি। ভিতরে এসে সাথী ডাকল, লোটন। লোটন কাছেই ছিল। ডাক শুনে ছুটে এলো হামাগুড়ি দিয়ে। চল স্নান, মাসির কাছে স্নান করবি না? মাসির হাঁটুর কাছের কাপড় ধরে লোটন টলতে টলতে উঠে দাঁড়ালো। মুখ তুলে চকচকে চোখে আওয়াজ ছাড়ল, মাতি টান। বলতে বলতে দুই ছড়ানো হাতে চাপড় দিল মাথায়। অল্প ভাষা তাতে পুষিয়ে বেশি হলো, কিন্তু এমন বেগ দিল যে দাঁড়ানো থেকে ধপাস হলো মেঝের উপর। সাথী হেসে উঠল, বলল, মাসির কাছে তো? বসে বসে হাত বাড়িয়ে দিল লোটন। মাতি কোয়ে? না, কোলে নয়। সাথী কয়েক পা পিছনে সরল। চলে এসো, হেঁটে হেঁটে এসো। লোটন নাকি সুরে গলা চড়ালো, কোয়ে? আচ্ছা, কোলে নেব। আগে বলো, কার কাছে স্নান করবে? মা। মা? তাহলে তোমার সঙ্গে আড়ি। সাথী গাল ফুলিয়ে চোখ ঘোরালো। মাতি! ইটাকে টানতে গিয়ে লোটন কান থেকে কান পর্যন্ত ঠোঁট দুটোকে ছড়িয়ে দিল। বুড়বুড়ি উঠল তার, চোখ গোল গোল হলো। না, তোমার সঙ্গে আড়ি। সাথী ভুরু বাঁকালো, মুখ ফেরালো। নে, রঙ্গ রাখ। সেটা হাসল। আর ওই তো এক রঙ্গ রোজ রোজ। এবার চোখ বড় করে ধমকের সুরে সাথী বলল, ঠিক করে বলো, কার কাছে স্নান করবে? মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল লোটন। মার কাছে? লোটন জোরে মাথা নাড়ল, যেমন করে মানুষ না বলে। মাসির কাছে তো? তেমনি করেই আরও জোরে মাথা নাড়ল লোটন। দূর বোকা, কিছু পারিস না এখনো। সাথী রাজি হওয়ার মাথা নাড়া দেখালো, আর লোটন তক্ষুনি সেটা শিখে নিয়ে সেই যে দম দেয়া পুতুলের মতো মাথা নাড়তে লাগলো, সে আর থামেই না। হয়েছে হয়েছে, আর না, এবার চলো, টান। সাথী কোমরে আঁচল জড়িয়ে তৈরি হলো। বড়দি, সত্যি দেখি সাথী ওকে নিয়ে চলল। ব্যস্ত হলো শাশ্বতী। সেটা বলল, মেয়েটাও কম না, আর কাউকে যে চেনেই না এখন। আর সাথীর ভাবটা সত্যি যেন পারবে স্নান করাতে। শাশ্বতী হাসল। করায় তো দেখি মাঝে মাঝে। পারে? সাথী পারে? ঠিক এ সময়টায় শাশ্বতী এলো অনেক দিন পর। ব্যাপারটা তাই তার কাছে নতুন। পারি কি না দেখো বলে সাথী লোটনকে পিঠে নিয়ে চলে এলো ভিতর দিকের বারান্দায়। শাশ্বতী নিজে কোনো শিশুকে নাড়াচাড়া করেনি, করতে হয়নি এখনো, তাই বড়দির নিশ্চিন্ত ভাব দেখেও তার অবিশ্বাস ঘুচল না। ভালো করলে না বড়দি, ওর একটা হাত পানা ভেঙে ফেলে সাথী। আরে না, চলো দেখি। শাশ্বতী বারান্দায় এলো, সেটাও এলো একটু পরে। ততক্ষণে সাথীর দুই সহকারিণী মহা উৎসাহে লাফাতে লেগেছে। আতা একটানে খুলে ফেলেছে লোটনের গায়ের ফ্রক। তাতা এক ছুটে নিয়ে এসেছে বাথরুম থেকে তোয়ালে, সাবান, তেলের বাটি। আর তাদের সোর শুনে ছোটন হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে মজা দেখতে এসে দাঁড়িয়েছে। সাথীর গা ঘেঁষে উদাসভাবে হেঁটে যেতে যেতে বিজন বলল, কিরে, চলে যাচ্ছে নাকি আজ? সাথী না শোনার ভান করল। একটু দূরে সরে ঠিক সাথীর দিকে না তাকিয়ে বিজন আবার বলল, সত্যি যাচ্ছে নাকি? কি বলছিস তুই? সাথী অর্ধেক চোখ তুলল বিজনের দিকে। সত্যের নাকি চলে যাচ্ছে? চলে আবার যাবে কোথায়? মনের কথাটা সাথী প্রায় মুখেই বলে ফেলেছিল। সামলে নিয়ে বলল, তুই আজকাল বড় বাড়ি থাকিস দাদা। শ্বেতা বলল, বেচারা, বাড়িতে থাকে না বলেও বকুনি খায়, আবার থাকলেও কেউ খুশি না। দেখলে তো বড়দি, ছুটির দিনেও যে নিশ্চিন্তে জিরোবো। এই না তোর এত কাজ যে রোববারেও ছুটি নেই। বিজন তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলল, ছুটি অছুটি আমার ইচ্ছে মতো, চাকরি তো করি না কারো। তাই বলে ওই ছেঁড়া গেঞ্জিটা পরে ঘুরঘুর করছিস কেন এখানে? দেখাচ্ছে কি? হাত বেঁকিয়ে গেঞ্জির ফুটোয় পিঠ চুলকোতে চুলকোতে বিজন বলল, যাই,
সত্যেনকে একটা কথা বলে আসি। বাড়ি গেল নাকি রে এখন? শাশ্বতী নিচু গলায় সে তাকে বলল, ভারী ফাজিল হয়েছে বিজুটা। সাথে কিছুই বলল না, মেঝেতে আসন পিঁড়ি হয়ে বসে লোটনকে জাপটে শোয়ালো কোলের মধ্যে, আর লোটন তার অভ্যেস মতো হাত পা ছুঁড়ে আসর জমালো। কি মজা! হাততালি দিয়ে বলে উঠল তাতা। ছোটন বলল, এ মা, এ আবার একটা মজা কি? মজা না, খুব মজা। মোটেও না, তবে তুই যা এখান থেকে। কিন্তু ছোটন নড়ল না, না মজাটাই দেখতে লাগলো। তার বোন বলে পরিচিত ওই ছোট্ট মানুষটাকে সে খুব ভালো চোখে দেখে না। বিচ্ছিরি, নোংরা, এখনো বিছানায় ইয়ে করে, আর বুদ্ধিও তেমনি। সেদিন তার লাট্টুটাই মুখের মধ্যে পুড়ে দিয়েছে। জিভ টিপ কেটে এক কাণ্ড। মা আবার উল্টে তাকেই বকলেন। এদিকে ও যে অমন বোকা, লাট্টু খেতে হয় না তা পর্যন্ত জানে না, তার আর কিছু না। মাসির তেল মাখা হাতটা গায়ে লাগতেই লোটন এমন এক ঝিলিক দিল যে উল্টে ডিগবাজি খাবে। আতা তাড়াতাড়ি বলল, হাত ধরবো ছোট মাসি? আমি পা? জুড়ল তাতা। না বড়দি, শাশ্বতী শাসালো, আজ কিছু আছে তোমার মেয়ের কপালে। সাথী এবার মন দিয়ে কাজে লাগলো। প্রথমে আস্তে সাবধানে, তারপর নির্ভয়ে স্বচ্ছন্দে লোটনের মিষ্টি নরম গরম শরীরটার উপর নানা ভঙ্গিতে নাড়তে লাগলো তার হাত। প্রথমে এক হাতে, তারপর লোটন যখন ছটফটানি থামিয়ে আরামে গা এলিয়ে গড়র আওয়াজ করে করে দর্শকদের খুশি করতে লাগলো, তখন দু হাতে বড়দিকে যেরকম দেখেছে ঠিক সেরকম করেই চেষ্টা করলো বুলোতে, চাপড়াতে, রগড়াতে, গলার ভাঁজে ভাঁজে, আঙুলের ফাঁকে ফাঁকে তেলের ফোঁটা মিশিয়ে দিল। ছোট্ট টুকটুকে কান দুটিকেও ভুলল না। চুপচাপ নিচু চোখে, চুপচাপ গম্ভীর মুখে নিজেরই অজান্তে তৈরি হতে লাগলো ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ কাছে এসে গেছে সে জানে, ভিতরে ভিতরে কাঁপছে সে। স্টেশনের প্ল্যাটফর্ম যেমন দূর চাকার মাটির তলার ধাক্কায় অনেক আগে থেকেই একটু একটু কাঁপে, আর তাই ট্রেনের ঘণ্টা পড়লে প্ল্যাটফর্মে যেমন ব্যস্ততা, তেমনি তারও সমস্ত শরীরে কাজের ঢেউ উঠেছে এখন। হাতের কাজ, নড়াচড়ার, চলাফেরার। সে এত বেশি বেঁচে আছে যে খানিকটা তার খরচ করে না দিলে বাঁচে না। টান হয়ে আছে বুকের মধ্যে সবসময়, দপ দপ করছে আঙুলের ডগা। ক্লান্তি কাকে বলে ভুলে গেছে, শান্তি কাকে বলে তাও ভুলেছে। চলে যাবে, আজ চলে যাবে? না, যাবে না, যাবে না, আমি বলছি যাবে না। লোটন ছুঁচলো গলায় কেঁদে উঠল হঠাৎ। এই রে, শাশ্বতী বলল, চোখে গিয়েছে। না না, কিছু হয়নি। বাবা, কি সুন্দর তেল মাখে লোটন। বড়দির সুর অবিকল নকল করল সাথী। একটুও কাঁদে না, দেখো তোমরা সব, কেউ পারে না এরকম। ভারী তো, ছোটনের গলা শোনা গেল। আমি ওর চেয়ে কত ভালো পারি। সে তো সত্যি, লোটন তো দাদাকে দেখেই শিখেছে এত সুন্দর নাইতে। এ কথা শুনে দায়িত্বপূর্ণ দাদার মতোই গম্ভীর হলো ছোটন। শ্বেতা বলল, দিস তো ওকে ধরে একদিন ভালো করে নাইয়ে। আমি ডাকলে তো মাথা পাতে না, তা তোর কাছে বোধ হয়। ছোটন বলল, ধ্যাৎ, ছোটনের বুঝি স্নানে তেমন উৎসাহ নেই, বলল শাশ্বতী। মামার ধাত, শ্বেতা হাসল। যা কাণ্ড করে এক একদিন নামাতে হতো বিজুকে। আমার বিষয়ে কি বলছো তোমরা? বলতে বলতে বিজু দরজার ধারে দাঁড়ালো। ছেঁড়া গেঞ্জি ঢাকবার জন্য কুঁচকানো একটা সিল্কের পাঞ্জাবি পরেছে, আরও বদ দেখাচ্ছে, তাতে হাতে জ্বলছে সিগারেট। শাশ্বতী শ্বেতার দিকে তাকিয়ে বলল, তুমি ওকে কিছু বলছো না বড়দি? তোমার সামনেই সিগারেট খাচ্ছে। বড়দি ওসব মাইন্ড করেন না। বিজন গম্ভীরভাবে সিগারেটে টান দিল, তারপর দু পা এগিয়ে লোটনের দিকে তাকালো। এহ, বিজন নাক কুঁচকে বলল, সর্ষের তেল। দেখো বড়দি, হয়েছে ঠিক, বলে সাথী আর একবার হাত বুলিয়ে গেল ছোট নগ্ন নরম মসৃণ শরীরটাতে। সেদিকে তাকিয়ে শাশ্বতী ভাবল, ওরকম একটা হয়ে টয়ে পড়লে মন্দ কি, কিন্তু হারিত কিছুতেই রাজি না। বিজন বলল, সর্ষের তেলে রং কালো হয়, অলিভ অয়েল মাখাতে হয় বাচ্চাদের। নাকি আর কি কি করতে হয় বলতো?
বিজন খোশ মেজাজে হাসল। আচ্ছা, সব এনে দেব তোমাকে বড়দি, ভেবো না। যাক, এতদিনে বড়দি তুমি নিশ্চিন্ত হলে, বলে চিকন লোটনকে কোলে করে সাথী উঠে দাঁড়ালো। দেখবি দেখবি। আধ পোড়া সিগারেট ঠোঁটের ফাঁকে ঝুলিয়ে চোখ মিটমিট করলো বিজন। সাথী উঠোনে নামলো। সেখানে টবে করে লোটনের স্নানের জল রোদে গরম হচ্ছিল অনেক আগে থেকেই। লোটন গলা জলে বসে থাবা মেরে মেরে জল ছিটোতে লাগলো, আর কণ্ঠের আশ্চর্য কসরত দেখিয়ে সব কটা ব্যঞ্জনবর্ণ অভ্যাস করতে লাগলো তারস্বরে। আর তাকে দেখতে দেখতে, তার খুশিতে খুশি হতে হতে সাথীর মনে একটু আগে যে উদ্বেগ উঠেছিল তা হঠাৎ একেবারে মিলিয়ে গেল মনের মধ্যে। নিশ্চিত জানল যে সত্যেন যাবে না, যেতে পারে না। আতা ঘটি করে জল ঢালল লোটনের মাথায়। তাতা গায়ে একটু সাবান না বুলিয়ে ছাড়লই না। ওদের দুজনেরও অর্ধেক স্নান হয়ে গেল লোটনের দাপাদাপিতে, আর ওদের হাত থেকে লোটনকে উদ্ধার করতে গিয়ে প্রায় সাথীরও। লোটন হাসল, আতা তাতা হাসল, সাথীও হাসল সঙ্গে সঙ্গে। আর মাথার উপর আকাশে ভেসে বেড়ালো শরতের সাদা মেঘ, আর শান্ত একটি আকাশ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। ওরে আর না, তোল, সেটা বলল বারান্দা থেকে। কিন্তু তোলা কি সোজা? লোটন কেবল বলে না, টান, আর টবের কড়া আঁকড়ে থাকে দু হাতে। ওইটুকুটুকু তো মুঠি, কিন্তু জোর কি! মাসিকে একদম হারিয়ে দিল দুবার, মুখটুক ভিজিয়ে দিল, আর তাতে সাথীর এত মজা লাগলো যে পরের বার আর চেষ্টাই করতে পারল না। রোজই এরকম করে বড়দি? শাশ্বতী জানতে চাইল। মাসির কাছে একটু বেশি করে, সব বিদ্যে দেখানো চাই তো। শাশ্বতী উসখুস করল। অতক্ষণ ভিজে গায়ে থেকে জ্বর-টর হবে না তো মেয়েটার? কড়া ধরে নাচতে নাচতে উল্টে পড়বে না তো হঠাৎ? চেঁচিয়ে বলল, সাথী তোল। তারপর নিজেই উঠে দাঁড়ালো। মনের মধ্যে আবছা একটা ইচ্ছা জাগছিল তার উঠোনে গিয়ে ওদের সঙ্গে দাঁড়াবার, লোটনকে একটু কোলে নেবার। এতক্ষণে যেন নিজের কাছেই একটা ছুতো পেল। আমি ওকে নিয়ে আসি বড়দি, বলে সিঁড়ির দিকে এগোলো সে। কিন্তু সাথী তখনই নিয়ে এলো লোটনকে। গলার চিৎকার আর গায়ের জল শুদ্ধ মেঝেতে নামিয়ে দিল। হাঁটু ভেঙে বসে মুছিয়ে দিতে লাগলো তোয়ালে দিয়ে। বড়দি আসতে বলল, সাথী আমাকে দে। আমি পারবো। সাথী ঘাড় বেঁকিয়ে নিজের ভিজে মুখটা কাঁধের কাপড়ে মুছে নিল। কি দুষ্টু বড়দি তোমার! কথা থেমে গেল মুখের দিকে তাকিয়ে। বড়দির চোখের ভাব বদলে গেছে। কি? সাথীর চোখ দ্রুত সরল ছোটদির দাদার দিকে, দুজনেই কেমন সামনের দিকে তাকিয়ে। কি হয়েছে? সাথী লোটনকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আর তখনই ফিরে তাকানোর আগেই তার মনের তলায় লাফিয়ে উঠল, কি হয়েছে? তাই উঠোনের মধ্যিখানে রোদ লাগা লালচে মুখে সত্যেনকে দাঁড়িয়ে থাকতে দেখে একটুও অবাক হলো না। বিজন তাড়াতাড়ি নেমে গিয়ে অভ্যর্থনা করল, আসুন। এতক্ষণে স্নানের টবটা দেখে সকলকে দেখে সত্যেন বুঝল যে পিছনের দরজা দিয়ে হঠাৎ এরকম বাড়ির মধ্যে চলে আসাটা একেবারেই শোভন হয়নি। আমি আমি এটুকু বলেই থেমে গেল। আসুন, আরও দরাজ গলায় বিজন বলল। ওদিকে দরজাটা বন্ধ ছিল, কারো সাড়া পেলাম না, তাই ভাবলাম একবার। কি ভেবেছিল? সকালবেলায় অতক্ষণ কাটিয়ে গিয়ে এক্ষুনি কেন আবার এসেছে এই ব্যস্ত চড়া বেলার অসময়ে? আর একবার, শুধু আর একবার চোখে দেখতে। তাতে কি হয়েছে? আসুন, বসুন এসে। না না, এখন আর। সত্যেনের মন চাইল দৌড়ে আবার বেরিয়ে যেতে, কিন্তু তার শরীর নড়তে পারল না। মানে কলের মতো নড়ল। পা টিপে টিপে উঠে এলো বিজনের পিছনে সিঁড়ি কটা। বসুন। এই যে, না, ও ঘরে চলুন। বিজনের নড়াচড়ায় ভদ্রতা ঝরে পড়ল। কেন? এখানেই বসো না। লোটনকে জাঙ্গিয়া পরিয়ে শ্বেতা উঠে দাঁড়ালো। না না, এখানে কি, আসুন আমার সঙ্গে। মানে বিজন একটু থামল। আপনার যা ইচ্ছে। ইচ্ছে? কথাটার অর্থ সত্যেন যেন বুঝতে পারল না। কেমন নিঃসাড় মতো বসে পড়ল সেই ভেনেস্তা চেয়ারটাতেই, বিজন যেটা প্রথমে এগিয়ে দিয়েছিল।
বিজনও বসল। ঘরোয়াভাবে আলাপ আরম্ভ করল। কোথায় গিয়েছিলেন? এখন টিকিট কিনে আনলাম। এই যে কোনো দরকার ছিল না এরকম কেউ করেও না সাধারণত, তবু পকেট থেকে বের করলো সবুজ রঙের রেল টিকিটটা। অনর্থক, কতগুলি টাকা একদম জলে ফেলে একেবারে সেকেন্ড ক্লাসেই কেটেছে, যাতে এরপর কিছুতেই তার না যাওয়া না হয়, যাতে অন্তত ওই টাকা কটাই তাকে হিঁচড়ে নিয়ে যায় রাঁচিতে। টিকিটটা আঙুলে ধরে ঘোরালো একটু, যেন সবাইকে দেখাতে চায়। তারপর নিজে চোখ ফেরালো এদিক ওদিক, দেখল দিদি দুজনকে দরজার ধারে পাশাপাশি। সাথীকেও দেখল। আবছা দেখল একটু দূরে দেয়াল ঘেঁষে দাঁড়ানো। আড়ষ্ট অস্পষ্ট সাথী দাঁড়িয়েছিল অর্ধেক মুখ ফিরিয়ে। সত্যেনকে চোখে দেখার সঙ্গে সঙ্গে যেন আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখতে পেয়েছিল সে। চুল টুল খুলে একাকার, শাড়িটা তেলে জলে মাখামাখি। বদলে আসবে না চলে যাবে এখান থেকে? না এখানেই থাকবে? না, থাকলো ওখানেই। আর প্রতি মুহূর্তে ভাবল কেন আছি, আর ভাবতে ভাবতে দাঁড়িয়ে থাকলো, না নড়ে, না বলে, না দেখে। যাচ্ছেন বুঝি কোথাও? বিজন ভালো মানুষ, জিজ্ঞেস করল। সত্যেন খুব গম্ভীর গলায় বলল, আজ যাচ্ছি রাঁচি। আপনি রাঁচি গিয়েছেন বিজনবাবু? বসো তোমরা। শ্বেতা ভিতরে এলো লোটনকে নিয়ে, আর একটু পরে শাশ্বতীও এলো সেখানে। মুখে আঁচল চেপে নিঃশব্দে কিন্তু প্রবল বেগে হাসতে লাগলো। কি রে, কি হলো? শাশ্বতী কথা বলতে পারল না। হাসির ঠেলায় কাঁপতে কাঁপতে দিদির কাঁধে মুখ গুঁজল। লোটনের গায়ে পাউডার দিতে দিতে শ্বেতা বলল, দেখো কাণ্ড, হাসছিস কেন ওরকম? আবার বিজন বাবু? হাসির ফাঁকে ঠাস করে আওয়াজ বেরোলো শাশ্বতীর। ভালো তো, বিজুকে বাবু বলার একজন হলো এতদিনে। আর বিজুটাও কম না, কেমন আলাপ জুড়ল। এদিকে 7 জন্মে একটা কথা বলে না সত্যেনের সঙ্গে। তা এতদিন তো আর। কথা শেষ না করে শ্বেতা লোটনের ভাঁজ করা জামাগুলি তুলে তুলে দেখতে লাগলো। সত্যি? হাসি থামা অন্য গলায় শাশ্বতী বলল, কেন যে সত্যেন যাচ্ছে? কেন, ঘুরে আসা তো ভালোই। ভালো? এদিকে বাবার গলা না? পাতলা সাদা মলমলের একটা বেনিয়ান শ্বেতা পরিয়ে দিল লোটনকে। বাবা গিয়েছিলেন কোথায়? তোর নাকি পুজোর শাড়ি পছন্দ হয়নি? ও মা, পছন্দ আবার হলো না কবে? আমি শুধু বলেছিলাম। ওই হলো, এটুকু খুঁতি বা থাকে কেন? তাই বলে আবার বদলাতে গেলেন? সত্যি? শ্রান্ত চেহারা নিয়ে রাজেনবাবু ঘরে এলেন। তার হাতের কাগজের বাক্সটা দেখেই শাশ্বতী বলে উঠল, এ তোমার ভারী অন্যায় বাবা। দেখ তো অন্যায়টা কেমন। বাক্সটা মেয়ের হাতে দিলেন রাজেনবাবু। ডালাটা অল্প তুলে উঁকি দিয়েই শাশ্বতী তার মত জানালো, খুব সুন্দর। দেখেই? খুলে ভালো করে দেখার জন্য তার মনের চঞ্চলতা শাশ্বতী সামলে নিল। মনে পড়ল এসব শাড়ি বড়দি আর পরেন না, পরবেন না। তাই লজ্জা করল একটু। আমি একটু দেখেই ভালো জিনিস চিনতে পারি, কিন্তু কেন বলো তো তুমি আবার? বরং ওই জরিপার ধুতিটা বদলে আনলে ঠিক হতো। কেন? জিজ্ঞেস করল শ্বেতা। উনি ওসব ভালোবাসেন না, বলেন জামাই কাপড়। তবে ঠিকই আছে, শ্বেতা বলল, এখানকার তো জামাই সে। আর ধুতি পরেই বা কদিন বছরে? মিছিমিছি। শ্বেতা সঙ্গে সঙ্গে জবাব দিল, কম পরে বলেই তো ভালো পড়তে হয়। হ্যাঁ। ওই আওয়াজটা করে কি যেন একটা বলতে না পারা কথাকে শাশ্বতী পিষে দিল, আর তারপরেই বলল, সত্যেনকে দেখলে বাবা? হ্যাঁ, দেখা হলো। আমরা সবাই চলে এলাম, ভালো দেখাচ্ছে কি? সত্যেনের কথা বলছিস? তাকে তো চলে যেতে দেখলাম। চলে গেল এর মধ্যে? এলোই তো এই মাত্র। রাজেনবাবু কিছু বললেন না। সকালে এসেছিল একবার। রাজেনবাবু এবারেও কিছু বললেন না। শাশ্বতীও কথা পেল না আর। শ্বেতা ছোট্ট লাল চিরুনি দিয়ে লোটনের চুল আঁচড়ে দিতে লাগলো। আর একটু পরে রামের মা এলো লোটনের দুধের বাটি নিয়ে। শাশ্বতী হঠাৎ চেঁচিয়ে ডাকলো, সাথী? উত্তর না পেয়ে আবার ডাকলো।
তারপর একটু নড়ে চড়ে একটু যেন উদ্বিগ্ন স্বরেই বলল, স্বাতী কোথায়? দিদিমণি তো নাইতে ঢুকলেন। রামের মার ফিসফিসে গলা শোনা গেল। আবার চুপ। তিনজনের একজনও অন্যজনের দিকে তাকালো না। আর মিনিট খানেক এরকম কাটবার পর রাজেনবাবু আস্তে আস্তে অন্য ঘরে চলে গেলেন। শাশ্বতী তখনও কথা বলল না, সেটাও না। মার কোলে শুয়ে লোটন দুধ খেতে লাগলো ঢকঢক করে, আর বাটি খালি হবার সঙ্গে সঙ্গেই ছবির মতো ঘুমিয়ে পড়ল। শাশ্বতী বাড়ি ফিরল। বাড়ির খাওয়া দাওয়া চুকলো। সারা পাড়া দুপুর চুপ। তারও মধ্যে আরও চুপ রাজেনবাবুর বাড়িতে স্বাতীর ঘরটি। সেখানে শাশ্বতীর পুরনো খাট আবার পড়েছে। আতা তাতা রাত্রে শোয়। আর এখন সেখানে ঘুমিয়ে আছে লোটন। তার বোজা চোখের ফোলা ফোলা ফিকে গোলাপি আবার একটু নীলচে পাতা দুটি মস্ত দেখাচ্ছে এখন। কিন্তু ঘরে আর যে দুজন আছে এই সুন্দর দৃশ্যটি তারা দেখছে না। শ্বেতা বসে আছে মেয়ের দিকে পিঠ ফিরিয়ে উঁচু করা হাঁটুতে থুতনি রেখে, আর স্বাতীর নভেল পড়া বেতের চেয়ারটিতে বসে রাজেনবাবু মেঝের একটা বিশেষ অংশ মন দিয়ে দেখছেন। দেখে মনে হয় এভাবেই কিছুক্ষণ বসে আছে দুজনে, চুপ, যেন চিন্তিত। একটু পরে শ্বেতা নিচু গলায় বলল, তাহলে বাবা? রাজেনবাবু মেঝে থেকে চোখ তুললেন। শ্বেতা বলল, সবই তো ভালো, কেউ নেই ছেলেটির। কেউ নেই কেন? আমরা আছি বলে রাজেনবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। যেতে যেতে থামলেন স্বাতীর ছোট্ট আলনার কাছে। শাড়ি, জামা, তলায় রাখা 3 জোড়া জুতো, 2 জোড়াই কোন জন্মের পুরনো, কিছু ফেলতে ওর মন সরে না। সরে এলেন টেবিলের কাছে। সেই কবেকার বেতের শেলফটি বইয়ের ভারে বাঁকা, নিচের তাকে স্কুলের বইগুলি ধুলো পড়া, নীল মলাটের অ্যাটলাসটা টেবিলে, এখনকার বই, গল্পের বই, খাতা। একটা খাতা খুললেন। পড়শিয়ার চরিত্র লিখেছে, তাই পড়লেন একটু। চশমা ছাড়া ঝাপসা দেখলেন, তবু দেখতেই লাগলেন। আর সামনের দেয়াল থেকে তাকে দেখতে লাগলো ধুলো পড়া কাচের আড়ালে ছবি হয়ে যাওয়া শিশির কণার ঝাপসা চোখ। রাজেনবাবু তা জানলেন না। খাতা বন্ধ করে জায়গা মতো রেখে পাশের ঘরে এলেন। আতা তাতা ছোটন লুডো খেলছে সেখানে। তাকে দেখেই তাতা আহ্লাদি গলায় বলে উঠল, দাদু খেলবে আমাদের সঙ্গে, খেলবে? আতা ডাকল, তাহলে আবার প্রথম থেকে আরম্ভ করি। ছোট মাসিকে এত বললাম, 4 জন না হলে তো জমে না খেলা। আমি আর দাদু। ছোটন আসন পিড়ি হয়ে জাঁকিয়ে বসল। আচ্ছা, তোমাদের এ পাঠটি শেষ হোক বলে রাজেনবাবু বারান্দায় এলেন। উঠোনে অর্ধেকটা ছায়া পড়েছে, তারে কাপড় শুকোচ্ছে, কোথায় একটা কাক ডাকছে কা কা, আর স্বাতী বসে আছে সিঁড়িতে চুপ করে। রাজেনবাবু ডাকলেন না, কাছে গেলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছন থেকে দেখতে লাগলেন। একটু পরে স্বাতী ফিরে তাকালো। রাজেনবাবু তাড়াতাড়ি বললেন, আমার পানের ডিবেটা দেখেছিস নাকি রে? ছিল তো এখানেই, দেখছি। স্বাতীও তাড়াতাড়ি উঠল। আচ্ছা থাক, আমিই খুঁজে নেব। আমি এনে দিচ্ছি। স্বাতী যেতে যেতে থামল। রাজেনবাবু মেয়ের মুখের দিকে তাকালেন, কিন্তু স্বাতী দাঁড়ালো না, তাকালো না। বাবার চোখ এড়িয়ে চলে এলো সেখান থেকে। এই প্রথম জীবনে, এই প্রথম বাবার কাছে তার লজ্জা করল। এলো বড়দির কাছে, ঘুমোচ্ছেন। আর একবার তাকিয়ে ভুল ভাঙল। বড়দি শুয়ে আছেন কপালে হাত রেখে, আর চোখ চাপা হাতটির তলা দিয়ে চোখের 2 কোণ বেয়ে বেয়ে পরিষ্কার 2টি জলের রেখা নেমে এসেছে নাকের ধার দিয়ে বেঁকে ঠোঁটের কাছে। ঠোঁট একটু ফাঁক, সাদা গলার উপর সরু একটি নীল শিরা খুব আস্তে কাঁপছে। স্বাতী থমকালো, অবাক হলো, চোখ ফেরাতে পারল না। বড়দিও কাঁদেন? আর সে ভেবে নিশ্চিন্ত ছিল যে বড়দি মনের দুঃখ চমৎকার লুকোতে পারেন। লুকোতে? দুঃখ না লুকিয়ে উপায় কি এই পৃথিবীতে? দুঃখের জায়গা কোথায়, সময় কোথায়? কিন্তু যদি কখনো সময় হয়, এই রকম নিরিবিলি দুপুরবেলা, আর সবাই যখন ঘুমিয়ে থাকে, সেই সব অন্ধকার বড় বড় রাতগুলি, সে কি জানে তার বড়দির দিন রাত্রির কথা? সে কি জানে? আর দুঃখেরই বা কি জানে, কি জানতো?
আজকের আগে পর্যন্ত দুঃখেরই বা কি জানতো সে? যেই কথাটা ভাবল, যেই মনে পড়ল সত্যেনাজ ঠিকই চলে যাচ্ছে, অমনি যেন সত্যি তার বুক ফেটে কান্না এলো। কিন্তু কোথায় গিয়ে কাঁদবে, কোথায় লুকোবে? কেউ কেউ দেখে ফেলবেই, কি বলবে তখন? বড়দির কাছেই সে সবচেয়ে নিশ্চিন্ত ছিল, কিন্তু বড়দিও যদি নিজের কান্না দিয়ে তাকে পর করে দেন। সাথী ফিরে যাচ্ছিল, কিন্তু তার চোখ খুলে গেল। একটু তাকিয়ে থেকে ভিজে ভিজে গলায় সে তা ডাকল, সাথী আয়। সাথী দাঁড়ালো। আয়। সে তা আস্তে কেশে আবার ডাকল। সে যে কাঁদছিল সেটা মেনে নিল তার চোখের দৃষ্টি, কিন্তু কান্না থেমেও গেল তখনই। শুধুই গলার আওয়াজে তার স্মৃতি রইল। সাথী এগিয়ে এলো, বসল বড়দির শিয়রে। শুবি? শো। সে তা একটু সরল, আর সেই সঙ্গে হাতের উল্টো পিঠে আস্তে মুখ মুছল। সাথী শুয়ে পড়ল বড়দির পাশে, গায়ে গা লাগিয়ে। দু বোন পাশাপাশি শুয়ে থাকলো, কেউ কোনো কথা না বলে। ইয়াও! ঘুমোনো লোটন কেঁদে উঠল। সে তার বাঁ হাতটি নড়ল একবার। ইস, ভিজিয়ে একেবারে। উঠে বসে কাঁথা বদলে দিল। মেয়ের পিঠে চাপড় দিতে দিতে বলল, এ মেয়েটা বিষম হিসুনি, এজন্যই দেখতে পারি না এটাকে। ও কথা শুনে সাথীর মনে হলো বড়দি তার কাছে ফিরে এলেন। আবার সহজ হলো, হেসে বলল, তুমি কেবল ওর নিন্দে করো বড়দি। লক্ষ্মী মেয়ে, সেই কখন থেকে ঘুমোচ্ছে। খাওয়া আর ঘুম ছাড়া আছেই বা কি? কি যে বলো! সাথীর গলায় ঢেউ দিল। রোজ শিখছে না নতুন নতুন, আর দেখতে কি সুন্দর নাকি? সে তা আর চোখে মেয়েকে দেখল। ও তোমার সকলের চেয়ে সুন্দর হবে, দেখো। বেমালুম বাবার কথা চুরি করে সাথী বলল, আমি তো দেখি না, কুৎসিত কপালটা। বলে সে তা সেই কুৎসিত কপালে 3টি আঙুল ছোঁয়ালো। লোটনের ফোলা ফোলা চোখের লালচে মুখে চোখ রেখে সাথী বলল, আমার ওকে এত ভালো লাগে বলবো কি বড়দি। কদিন আর, এরপরেই এক ঝুড়ি দাঁত, টাস টাস কথা আর ঠাস ঠাস চড়। সাথী আওয়াজ করে হেসে উঠল। তখন বুঝি আর ভালো না? এরকম কি আর? সাথী একটু ভাবল। শিশু সুন্দর, খুব সুন্দর, কিন্তু সে তো অন্যদের বড়দের উপভোগের, তাতে তার নিজের কি? সে তো জানে না সে সুন্দর। সে যে আছে তাই ভালো করে জানে না, আর তা যেদিন জানবে সেদিনই এই সুন্দরের খতম। না, লোটনকে দেখতেই ভালো, লোটন হওয়াটা ভালো না। বেচারা ঘুমিয়েই 24 ঘন্টার 16 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। কত বছর, আরও কত বছর লাগবে তার এখানে পৌঁছতে, যেখানে আমি এখন আছি, যেখানে এসে মানুষ জানতে পারে সে বেঁচে আছে, জানতে পারে সে কি চায়, সত্যি কি চায়, আর শুনতে পায় বুকের মধ্যে এই ঢিপ ঢিপ কথা যে সত্যি সে যা চায় তাই পাবে, সত্যি যা চায় তাই হবে, হতেই হবে, না হয়েই পারে না। নিজের বুকের ঢিপ ঢিপ কথা কানে কানে শুনতে শুনতে সাথী বলল, আমার কিন্তু মনে হয় বড় হওয়াটা আরও ভালো। হ্যাঁ, ভালোই তো, সে তা সায় দিল। নিজের হাতে পায়ে চলে, নির্ঝঞ্ঝাট। বেশি যেন তুমি খুশি না তাতে? খুব একটা খুশিরই বা কি? সে তা আবার শুয়ে পড়ল সাথীর পাশে। প্রথম 3 বছরের মতো কি আর কিছু? কি বলতে গিয়ে সাথী থেমে গেল। অন্য একটা কথা, অদ্ভুত কথা মনে হলো তার। এই প্রথম 3 বছর বড়দির জীবনে লোটনই শেষ, আর বাবার জীবনে শেষ হয়েছিল তারই সঙ্গে। বড়দির দিকে তাকিয়ে তাকিয়ে সে যেন বাবার মুখটা দেখতে পেল। একটু আগে যে দেখা হলো সেই কেমন কেমন বলতে না পারা মুখটা। তারপর বাবা যেন মা হয়ে গেলেন। অসুখ না, কষ্ট না, পান খাওয়া টুকটুকে ঠোঁটের ঝলমলে মা। আর দেখতে দেখতেই রং মুছে গিয়ে আবার সব সাদা হলো। হঠাৎ বলে উঠল, আচ্ছা বড়দি, পান খাও না কেন? সে তা উত্তর দিল না। কেন খাও না? ওতে কি দোষ? দোষ আর কি, তবে কেন? সাথী আবেগ দিয়ে বলতে লাগলো, যেন এই পান খাওয়া আর না খাওয়াটাই সবচেয়ে বড় কথা। কেন খাও না? তুমি তো ভালোবাসতে। উনিও খুব ভালোবাসতেন। ছোট্ট গলায় সে তা বলল।
এই প্রথম সাথী শুনল বড়দির মুখে সেই মানুষের কোনো কথা যে মানুষ আর নেই, আর যার না থাকাটা এর মধ্যেই সবাই মেনে নিয়েছে। সবাই, কিন্তু একজন না। আর সেই একজনের কাছে কেমন লাগে অন্য সকলকে। সাথী আস্তে মুখ ফিরিয়ে নিল। তার মনের অনেক তলার চুপি চুপি কান্না আবার যেন বেরিয়ে আসার ছুতো পেল। পাশের ঘর থেকে উঠে এলো ফুর্তির আওয়াজ। লুডো খেলছে ওরা। সময় কাটাবার কত উপায় বার করেছে মানুষ, তবু সময়টাই সমস্যা। তবু জীবনে এমন সময় আসেই যখন সময় আর কাটে না। চলে যাবে, চলে যাবে। একটা হাতুড়ির বাড়ি দিল সাথীর হৃৎপিণ্ড। চলে যাবে? তাহলে আমি এখন কি করি? কি করি সত্যেনও তখন ভাবছিল। কি করি? রাত্রি দূরে এখন, স্টেশনে রওনা হবার সময় হতে আরও অনেক দেরি, অন্তত 6 ঘন্টা। আর এই 6 ঘন্টা তাকে এমনি করেই কাটাতে হবে, এমনি চুপচাপ আরাম চেয়ারে এলিয়ে, না জেগে, না ঘুমিয়ে, না বেঁচে। কেননা সবচেয়ে যেটাকে সে ভয় করছে, প্রাণপণে যেটাকে সে এড়িয়েছে, আজ এতদিন পর হঠাৎ তারই খপ্পরে সে পড়ে গেছে। আর এই 6 ঘন্টা সময় যতক্ষণ না হাওড়ায় বাসে চড়ে বসতে পারে ততক্ষণ তার কিছু নেই, কিছু করার নেই। সত্যেন এদিক ওদিক তাকালো। পরিষ্কার ঠান্ডা ঘর, বই বোঝাই শেলফ দুটোয় সাহিত্যের অধিপতিরা সারি দাঁড়িয়ে টেবিলে, হাতের কাছে টাটকা কয়েকটা। তার মনে পড়ল ভবানীপুরের মেস থেকে এসে স্বর্গ মনে হয়েছিল এই ঘর। মনে পড়ল কোনো এক সময় ভেবেছিল শুধু বই পড়েই জীবন কাটিয়ে দিতে পারবে। জীবন, জীবন কত বড়! সে যা চায় তাই তো পেয়েছে। বেশি কিছু চায়নি, কিন্তু যা চেয়েছে তাই পেয়েছে। পেয়েছে কম টাকার বেশি ছুটির চাকরি, নিরিবিলি ঘর, কলকাতার জ্যান্ত হাওয়া। পেয়েছে সেই স্বাধীনতা আর সেই মন যাতে নিজের কথা সবচেয়ে কম ভাবতে হয়। কিন্তু অন্য যেসব ভাবনা, তার মনের বই হজম করা সতেজ পায়চারি, কোথায় তারা? বই, তোমরা আজ ফেল হলে কেন? যে সুন্দর ছোট ফ্রেমটাতে জীবনটাকে সে বেঁধে নিয়েছিল, যার মধ্যে আর যাই হোক সময় কাটাতে ভাবতে হতো না কখনো, তা কি আর কুলোচ্ছে না? জীবনটা কি বেড়ে গেল হঠাৎ? তার কোনো চাওয়া কি তার বাকি আছে? কিন্তু চাওয়া তো শুধু না, চাওয়া মানেই পাওয়া। নয়তো চাই চাই বলে গলা শুকিয়ে মরতে পারে না তো। চাওয়া মানেই পাওয়া। বেশি কমের কথা নেই এতে, কেননা যার কাছে যেটা বেশি বড় সে তাই চায়, চাইলেই পাওয়া যায়। আর তা যদি না হয় তবে তো না চাওয়া ছাড়া উপায় নেই মানুষের। ছবি ভেসে উঠল সত্যেনের মনে। সেই যেদিন বারান্দায় দাঁড়িয়ে একটা মেয়েকে দেখেছিল মাঠ পার হয়ে হেঁটে আসতে। বর্ষাকাল তখন, নতুন এসেছে এ বাড়িতে। বৃষ্টির পর রোদ উঠেছে বিকেলে। একই সঙ্গে দেখেছিল লাল আকাশ, ছড়ানো মাঠ। আর মেয়েটি যখন কাছে এলো, চিনল তার কালো চুলে হলদে রোদের ফিতে। কত আত্মস্থ ছিল তখন, নির্লিপ্ত, সুন্দরকে সুন্দর বলেই ভালোবাসত। আর এখন অন্য ছবি এবার। চড়তি বেলা, ব্যস্ত বাড়ি, তার মধ্যে হঠাৎ উঠোনের মধ্যে দাঁড়িয়ে সে। কি ভেবেছিল সবাই? কি ভেবেছিল যখন সে ওই টিকিটটা বের করেছিল পকেট থেকে? একটা কথা হলো না, ভালো করে চোখেও যেন দেখল না। অনর্থক, সব অনর্থক। কোনো মানুষকে দেখে দেখে আরও যদি দেখতে শুধু ইচ্ছে করে তবে তো তাকে না দেখলেই ভালো। তারপর তখনই আরও হঠাৎ তার চলে আসাটা, ঠিক বেরোবার মুখে ওর বাবার সঙ্গে দেখা। কি যেন তিনি বলেছিলেন, কোনো জবাব দেয়নি। পাছে কথা বলতে দাঁড়ালেই তিনি আবার বসতে বলেন, আর সেও রাজি হয়ে যায়। বোকামি, সমস্তটাই বোকামি। সুন্দরের ওই ক্ষণিকতা। কোষ্টি পাথরের পার্বতী মন্দিরেই মানায়। পুরীতে যারা 12 মাস থাকে তারা সমুদ্রের দিকে ফিরে তাকায় না। তাই রক্ত মাংসের মানুষ সুন্দর হতে পারে না। যদি সুন্দর লাগে, ভালো লাগে, যে কোনো কারণে কোনো জ্যান্ত মানুষকে ভালো লাগে যদি, তাহলে তাকে আমরা যদি চাই, আর সেই তাথই ইচ্ছায় কোথায় সুন্দর? আর তাই মানুষকে ভালোবাসতে সাবধান। কবিতা ভালোবাসো, প্রজ্ঞা ভালোবাসো, আকাশ ভালোবাসো, কিন্তু কোনো জীবন্ত মানুষকে ভালোবাসতে খুব
খুব সাবধান। এই তো সে সভ্য মানুষ, শিক্ষিত ভদ্রলোক, 17 বছরের বাচ্চা ছেলের মতো আকার বোকামি করে এলো তখন। আর এখন যদিও তার কোনো অভাব নেই, দুঃখ নেই, যেন চেয়ারে বসে বসে অথই জলে খাবি খাচ্ছে। একটা উপমা মনে এলো সত্যেনের। তীরে দাঁড়িয়ে নদীর সুন্দর দৃশ্য দেখছিল, ভালো লাগছিল, আরও ভালো। যত ভালো লাগছে ততই আরও ভালো করে দেখতে গিয়ে সরে আস্তে আস্তে হঠাৎ জলের মধ্যেই পড়ে গেছে। বাঁকা চোরা কুটিল পিছল জল, এখানে চাপ, ওখানে টান, সেখানে ধাক্কা, যত নরম তত নাছোড়। আর যদি কখনো পায়ের তলায় মাটি ঠেকে তাও পিছল। কিন্তু তুমি তো জানতে, সত্যেন নিজেকে নিজে বলল। তুমি কি জানতে না যে জল এরকম? নিজেই উত্তর দিল, কি করে জানবো? আগে তো কখনো জলে পড়িনি। তবে এটা তো জানতে জলের অত কাছে গেলে পড়ে যেতে পারো। এবার আর উত্তর দিল না সত্যেন। মরিয়া হয়ে হাত তুলল সে। আঙুলের ভঙ্গি হলো যেন টেবিলে পরপর শোয়ানো 3টে বইয়ের উপরেরটিকে আঁকড়ে ধরবে, কিন্তু তারপরেই সেই হাত ভিজে নেতার মতো ঢলে পড়ল কোলের উপর। বৃথা। বই দিয়ে মুখ লুকোবে কার কাছে? কার কাছে লুকোবে যে তার সমস্ত মন পড়ে আছে ওইখানে, ওই বাড়িটায় 2 মিনিট দূরে, কিন্তু এখন যেন পৃথিবীর অন্য প্রান্তে? লুকোতে হবে না, আর ভাবতে হবে না, আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই রাত্রি, রেলগাড়ি, অন্য দেশ। কি আছে সেই দেশে? শান্তি আছে, মুক্তি আছে, আশ্রয় আছে? না, তার এই ঘরে এখন যা আছে সেখানেও তাই আছে। শূন্যতা, শুধু শূন্যতা। তবু এই যাওয়াটা একটা চেষ্টা অন্তত। একজন মানুষ, মাত্র একজন মানুষ যেখানে নেই, সেখানে কিছুই নেই, এই অসম্ভব অবস্থাটাকে স্বীকারের চেষ্টা। আর চেষ্টা করতে গিয়ে হয়তো তার শক্তি বাড়বে, খুঁজে পাবে নিজেরই মনের পলিমাটির তলায় আরও পুরনো পাথর। কিন্তু ফিরে তো আসবে, তারপর আবার না, ফিরে এসে এ বাড়ি ছাড়বে, এ পাড়া ছাড়বে, ছেড়ে দেবে কলেজে মেয়েদের ক্লাস। দেখা না হলেই ঠিক হবে সব। শূন্যতার ধুধু রাজ্য পার হয়ে আবার ফিরে পাবে নিয়মের আরাম, অভ্যাসের আশ্রয়, তার সম্পূর্ণ সত্তা, তার স্বাধীন মন। ঠিক, এই ঠিক। নিজের ছাড়পত্র নিজেই লিখে সই করে তার একটু হালকা লাগলো, একটু বেশি হালকা। যেন ডাক্তার বলেছে ভয় নেই, ব্যামো সারবে, কিন্তু একটি পা কেটে ফেলা চাই। তারপরেই মনে হলো আর তো দেখা হবে না, তাহলে আজ আর একবার। মনে হতেই উঠে বসলো চেয়ারে, যেন হঠাৎ বেঁচে উঠল, ফিরে পেল বাস্তবের পৃথিবীটাকে। আবার যাবে ওই দুপুরবেলার পর? আবার? সত্যেন মনের চোখে দেখল সেই 3টে ছাই রঙের সিঁড়ি, সবুজ দরজা, উল্টো দিকের নীল পর্দাটা, আর সেই পর্দা সরিয়ে স্বাতী এসে দাঁড়ালো ঘরের মধ্যে। কি বলবে? কোনো কথা নেই, আর নয়তো এত কথা আছে যা কখনো শেষ হবে না। এত দিন ধরে এত কথার পরেও তবু তো সব কথাই বাকি থাকলো। বাকিই থাক, কি হবে গিয়ে? সত্যেন আবার এলিয়ে পড়ল চেয়ারে। গিয়ে তো সেই চলেই আসতে হবে আবার। বাড়ি, সিঁড়ি, দরজা মিলিয়ে গেল, তবু দাঁড়িয়ে থাকলো স্বাতী। তার পিছনে নীল পর্দাটা, শূন্য হয়ে যাওয়া বিশ্বে শুধু স্বাতী। যেমন মাঠের মধ্যে শুয়ে থাকলে মনে হয় আকাশের গায়ে ওই সাদা মেঘ ছাড়া কোথাও কিছু নেই। নড়ল না, সরল না, স্থির দাঁড়িয়ে থাকলো। স্বাতীর চোখ, চোখের ভিজে ভিজে আভা, তাও দেখতে পেল সত্যেন। যে অপেক্ষা করছে, কেউ কিছু বলবে বলে, কোথাও কিছু ঘটবে বলে অপেক্ষা করছে। স্বাতী অপেক্ষা করছে তার জন্য। কিছু সে বলেনি, কিছু সে ভুলে গেছে, আর সেইটে মনে পড়লে, সেইটে বলা হলেই সব মিটে যাবে, সব ঠিক হবে। এতক্ষণ শূন্যতা ছিল, অশান্তি জায়গা জুড়ল এবার। এটা তার একার ব্যাপার নয়, আর একজনেরও অংশ আছে, তার সমান সমানই অংশ। অথচ এতক্ষণ সে নিজের কথাই শুধু ভাবছিল। সে কেমন করে ফিরে পাবে তার শান্ত জীবন, তাই ভাবছিল শুধু, আর সেজন্য দুঃখ মেনে নিতে প্রস্তুত করছিল নিজেকে। তার জীবন, আর কি তার জীবনের উপর কর্তৃত্ব আছে তার?
সে কি ইচ্ছে করলেই ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে, যদি ইচ্ছাটাও তার একলার না হয় আর একজনের? নিজেকে দুঃখ দিতে পারে? দায়িত্বের ভার সত্যেনের মাথা নামিয়ে দিল কাঁধের উপর, চোখ বুজিয়ে দিল। চেষ্টা করল না ভাবতে, কিছু না ভাবতে, একটা ঝাপসা ঝিমোনো ছায়ার মধ্যে মিলিয়ে যেতে। কিন্তু চোখ তাকিয়ে আছে তার দিকে, ভিজে ভিজে আভার চিকচিকে চোখ। বোজা চোখের অন্ধকারে জেগে আছে, দেখছে তার চোখের ভিতরে, মনের ভিতরে, বিঁধছে তার শরীরে, বিঁধছে। সেই চোখ থেকে ছাড়া পেতে সত্যেন চোখ খুলে ফেলল, আর সামনের মেঝেটার দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পেল যে এখন একটিমাত্র উপায় আছে তাদের। সে উপায় বিয়ে। বিয়ে কথাটা অদ্ভুত শোনালো তার কানে। কেন? নিজেকে প্রশ্ন করল, এর মধ্যে কখনো কি কথাটা উকি দেয়নি তোমার মনে? হয়তো, কিন্তু তাই বলে সত্যি? সত্যি তো হবেই কখনো, তাই বলে এখনই? তাই তো ভালো, সবচেয়ে ভালো, স্বাভাবিক। স্বাভাবিক না গতানুগতিক? তাহলে তো সবচেয়ে গতানুগতিক বেঁচে থাকাটা। সত্যেন একবার মনটাকে দৌড় করিয়ে আনলো তার প্রথম যৌবনের বছরগুলির উপর দিয়ে। সব অর্থেই স্ত্রীলোক বর্জিত জীবন তার। অভাববোধ ছিল হয়তো, কিন্তু অধৈর্য ছিল না। অনেক দেখেছে সহপাঠীদের মধ্যে, যুবতীদের সঙ্গ পেতে অন্তহীন উদ্যম তাদের। আরও সাহসী যারা, তাদেরও দেখেছে। বীরদের বিদ্রূপ মেনে নিয়ে নিজেকে বাজে খরচ না করে ওই বছরগুলি সে কাটিয়ে দিতে পেরেছিল কিসের জোরে? অন্যদের চেয়ে সে ভালো বলে না, ঈশ্বর জানেন, বুদ্ধিমান বলেও না, নিঃসার বলে তো নিশ্চয়ই না। তার কারণ বোধহয় এই যে অল্প বয়স থেকে কবিতা পড়ে পড়ে এ বিষয়ে একটা কল্পনা জেগেছিল তার, আর সেই কল্পনার কাছে গোপন, খুব গোপন একটা প্রতিজ্ঞায় সে আবদ্ধ ছিল। কখনো মনে হয়েছে সেই কল্পনার ছবি হয়তো কোনো মানুষের মধ্যে দেখবে, কিন্তু তার মধ্যে বিয়ের কোনো কথা ছিল না, অন্তত বাধ্যতা ছিল না। বিয়ে নাই বা হলো, আর হয় যদি, তো হবে কোনো একদিন। এই রকমের টোটকায় এতদিন সে কথাটাকে মনের এপাশ থেকে ওপাশে সরিয়ে দিয়েছে, কিন্তু এখন আর পারল না। কথাটা হঠাৎ কাঁটার মতো এঁটে বসল। হঠাৎ? হঠাৎ বলে কিছু নেই, সবই আমরা ইচ্ছে করে ঘটাই। বলো, সত্যি বলো, 3 বছর আগে এক সকালবেলায় কলেজের ক্লাস ঘরে বই থেকে চোখ তুলে তুমি কি তোমার কল্পনার ছবি বাস্তবে দেখেছিলে, নাকি এই 3 বছরে একটু একটু করে তুমি তোমার কল্পনাকেই ঘেঁটে কেটে মিলিয়ে নিয়েছো তার সঙ্গে? বলো, কবুল করো। এটা কি আকাশ থেকে পড়লো তোমার উপর, নাকি তুমিই দিনে দিনে এটাকে বানিয়েছো? তারপর খড় মাটি রঙের মধ্যে প্রাণ দিয়েছো তুমি? শুধু আমি? দুজনেই? দুজন ছাড়া কি হয়? কিন্তু দুজন আর কোথায়? দুজনের এখন এক জীবন। এখন তোমরা একা। সত্যেনের মেরুদণ্ড বেয়ে শিরশিরানি নামলো ঠান্ডা। তারা এক, কখনো আর আলাদা হবে না। আর তার মানেই বিয়ে। হইচই, পইতে পড়া মূর্খ পুরুত, নতুন ফার্নিচারের মদমদ গন্ধ, দুজনের মধ্যে যা জন্মালো, বড় হলো, সেই জীবন্ত সুন্দরকে ঢোল পিটিয়ে বিশ্ব সংসারে রটানো। কিন্তু তাছাড়া আর উপায় কি? আর কোনো উপায় আছে যাতে চোখ ভরে দেখা যায়, সব কথা বলা যায়, চলে আসতে হয় না? আর কোনো পথ আছে যাতে ফিরে আসা নেই? প্রশ্নটি একটু যেন ভেসে থাকলো তার মনের উপর, কোনো দিক থেকে কোনো উত্তর না পেয়ে আস্তে ডুবে যেতে লাগলো। আর তখনই মস্ত ঘোলা ঢেউ তুলে ফিরে এলো সব, সেই সব। তার রাঁচির টিকিট, দুবার করে বিদায় নেয়া, তার একটু আগের কত কিছু সংকল্প। কোনটা? তাকে মনস্থির করতে হবে আজই, এখনই। যদি যায়, সেটা শুধু কলকাতা ছেড়ে বেড়াতে যাওয়া হবে না, ছেড়ে যেতে হবে এই সমস্তটা জীবন, যে জীবন তার হতে পারত, হতে পারে। আর আজ যদি না হয়, তাহলে আর দেরি করতেও পারবে না। কোনটা? সত্যেন চেয়ার ছেড়ে উঠল। মনে হলো তার শরীরের কোনো ওজন নেই, মেঝের উপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। শোবার ঘরে এলো, আয়নার সামনে চুল আঁচড়ালো। অচেনা লাগলো নিজের মুখ। বসে বসে আর ভাবতে পারে না।
বাইরে, যেখানে হয় কাটিয়ে আসবে। আর তো কয়েক ঘন্টা সময় আছে, অন্তত কয়েকটা ঘন্টা তাকে নিশ্চিত কিছু করতে হবে না। পকেটে টাকা নিল। হঠাৎ মনে পড়ল শিলং, যেদিন শেষ চিঠিটা পেয়েছিল আর পেয়েই ট্রেন ধরতে ছুটেছিল। সেদিনই বুঝেছিল আজকের মতো একটা দিন আসবে, আসবেই। সব বুঝেছে, সব জানে, সাথীও জানে, ও বাড়ির সকলেই বুঝেছে এতদিনে, এতক্ষণে। শুধু ভান নিজের কাছে নিজের মান বাড়ানো। যাই করুক, যাই ভাবুক, পারবে নাকি এখন কলকাতা ছাড়তে? পারবে না? নিশ্চয়ই পারবে। সত্যেন বেগে বেরিয়ে এলো রাস্তায়, দ্রুত হাঁটল রাস্তার বাঁদিক ঘেঁষে। ডান দিকের গলিটার দিকে, সাদা একতলাটার দিকে ফিরেও তাকালো না। সোজা চলে এলো ট্রাম রাস্তায়। ট্রামে উঠে একেবারে এসপ্ল্যানেড, মেট্রো সিনেমার সামনে দাঁড়ালো, যেন সে এজন্যই এসেছে। সেখানে টিকিট না পেয়েই এলো অন্য একটায়, ঢুকে পড়ল। ছবি আরম্ভ হয়ে গেছে তখন। ঘরে নীলচে অন্ধকার, অতগুলি একভাবের মানুষ আর পর্দার উপর কড়া আলোয় দেখানো ছায়াছবি, সব মিলিয়ে একটু উপশম আনলো তার মনে। নিবিষ্ট হতে চেষ্টা করল। দুই বন্ধু একই মেয়েকে ভালোবাসে, একজনকে সে বিয়ে করল আর একজন দেশ ছাড়ল নাবিক হয়ে। সময় কাটল, নাবিক ফিরল, আবার দেখা হলো, আর দেখা মাত্র তার প্রেমেই পড়ে গেল মেয়েটি। নাবিক কিন্তু বন্ধুকে ঠকাতে রাজি না। এদিকে স্বামী ব্যাপার বুঝে সান্ত্বনা খুঁজল এক নাচওয়ালিতে, তাতে আবার স্ত্রীর আঁতে ঘা লাগলো। টানা পড়েন চলল, সময় আর কাটে না। সত্যেনের মনে হতে লাগলো চেয়ারটা তেমন আরামের না, লোকেরা বড় কাশছে, এবার তো শেষ হলেই পারে। যুদ্ধ বাঁধল, সব সমস্যার সমাধান। স্বামী আকাশে পাইলট, নাবিক ডুবোজাহাজে কাপ্তান, আর দুই বীরের ফটোগ্রাফ নিয়ে মেয়েটি গদগদ। এবার গড সেভ দি কিং বাজলেই হয়। কিন্তু সত্যেন তার আগেই উঠল, বেরিয়ে এলো মিটমিটে চোখে হলদে হওয়া রোদ্দুরে। এখন তো বেলা, তাহলে আচ্ছা এক পেয়ালা চা। চৌরঙ্গিতে এসে প্রথম যে রেস্তোরাঁটা, সেটাতেই ঢুকে পড়ল। সে বসতেই পাশের টেবিল থেকে একজন বলে উঠল, আরে সত্যেন। সত্যেন মুখ ফিরিয়ে দেখল মটন চপের গায়ে কাঁটা বিধিয়ে তার দিকে তাকিয়ে আছে কিরণ বক্সি। কিন্তু যে কিরণকে সে চিনত, যে তার সঙ্গে 4 বছর কলেজে পড়েছিল, সেই খদ্দর পরা খোঁচা দাড়ি কিরণ বক্সি না। গরদের পাঞ্জাবি, সোনার বোতাম, ফিটফাট চুল, সব শুদ্ধ একটা একদম নতুনের চোখে পড়া চকচকানি। এসো না এই টেবিলেই। কিরণ অন্য হাতটা শূন্যে নাড়ালো, আর সত্যেন তার মুখোমুখি চেয়ারটায় বসতে বসতেই আবার বলল, কতকাল পর দেখা, তারপর কি খবর? খবর তো তোমার। সত্যেন এক চোখে তাকালো কিরণের গালের দিকে। দাড়ি তো কামায়নি, যেন ছাল ছাড়িয়ে নিয়েছে, আবার পাউডারও। কি ব্যাপার? আর বলো না ভাই, একটা কাণ্ড হয়ে গেল এর মধ্যে। বলতে বলতে কিরণের চিকচিকে গালে হাসির দুটো বড় বড় ভাঁজ পড়ল। কবে? 16ই শ্রাবণ। কিরণ গম্ভীর গলায় দিনক্ষণ জানালো, যেন তার বিয়ের তারিখটা সত্যেনের কাছেও সকলের কাছেই বিশেষ একটা দিন। তোমাকে খবর দিতে পারিনি, বড় হঠাৎ। আর কোথায় আছো তাও ঠিক। তাতে কি হয়েছে, চপটা খাও। হ্যাঁ এই যে, তুমি তুমি কি খাবে বলো? চা। আর আর কিছু না কিছু খাও, যা তোমার ইচ্ছে, আমি খাওয়াচ্ছি। সত্যেন একটু হাসল। আহা, খাও না কিছু। কিরণ সহৃদয়তায় উদ্বেল হলো। চপ কাটলেট ভালো না লাগে অন্য কিছু? স্যান্ডউইচ, কেক? ঠিক কেকটাই তোমার পছন্দ। মনে নেই কর্ণফুলী কেবিন? সত্যেন ভাবল, কিরণ যেরকম বলছে সেরকম ঘনিষ্ঠতা ওর সঙ্গে আমার ছিল কি? আর সেই ফাঁকে কিরণ হাঁক দিল, বয়। বয় এনে সত্যেনের সামনে কেক রাখল, কিশমিশ ঘন পুষ্ট একটি আধো চাঁদ। কিরণ খুশি হয়ে বলল, বেশ, একা বসে খেতে কি ভালো লাগে? একাই তো খাচ্ছিলে, তুমি তো আসনি তখন। এতক্ষণে নিশ্চিন্ত হয়ে কিরণ ফিরে গেল তার মটন চপে আর আগের কথায়। চিবোতে চিবোতে বলল, হ্যাঁ, বন্ধুবান্ধব অনেকেই বাদ পড়ে গেল, আর দেখাশোনাও হয় না, সবাই ব্যস্ত। বেশ ছিল স্টুডেন্ট লাইফটা, কি বলো? বলে পিঠ চাপড়ানো হাসল।
সত্যেন বলল, তোমার ওকালতি কেমন? আর সে কথা, আলিপুরে বেরোচ্ছিলাম, ট্রাম ভাড়াটাও পেতাম না। এখন ইনকাম ট্যাক্স ধরেছি, এটাতে একটু আশা আছে। আমার শ্বশুর আবার আইটিও কি না। আইটিও? ইনকাম ট্যাক্স অফিসার, বুঝছো না? এটা একটা মস্ত ব্যাকিং, আর ইনকাম ট্যাক্সের প্র্যাকটিসে পয়সাও চটপট। ইস, একটু ধার নেই ছুরিটায়। কেনই বা ওসব হাঙ্গামা, হাত দিয়েই খাও। সত্যেন আঙুলে ভেঙে একটু কেক মুখে দিল। সত্যি ছুরি কাঁটা দিয়ে কি ঠিকমতো খাওয়া যায়? কিরণ ওসব সরিয়ে রেখে হাত লাগালো, কিন্তু একটু পরেই বলে উঠল, এহ। কি হলো? কিরণ ভরা মুখে দুঃখী সুরে বলল, ঝোল পড়ে গেল পাঞ্জাবির হাতায়। সত্যেন তাকিয়ে দেখল কিরণের মুখে একটা সত্যিকার হায় হায় ভাব। তার জামার হাতার দিকে চোখ নামিয়ে বলল, কই, বোঝা তো যাচ্ছে না কিছু। যাচ্ছে না? মুখের মটনটা ভালো করে না চিবিয়েই কিরণ গিলে ফেলল। হাতটা উঁচু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। তার আংটির হিরে ঝিলিক দিল সত্যেনের মুখে। একটু পরে বলল, এখন জামার রঙে মিশে গেছে, কিন্তু শুকোলেই ধুয়ে ফেলবো এখনই। সত্যেন বলল, না না, তাতে আরও ছড়াবে, আর ইস্ত্রিও নষ্ট হবে। ঠিক, তাহলে এই থাক, কি বলো? ইস, গরদের উপর ঈষৎ ভারী রঙের ক্ষুদ্র বিন্দুটির দিকে সশঙ্ক চোখে শেষবার তাকিয়ে কিরণ হাত নামালো, ঠিক হয়ে বসল। অনেকটা নিস্তেজ গলায় বলল, তারপর তুমি তো সেই কলেজেই, এখন কোত্থেকে? একটা ফিল্ম দেখে এলাম। কোনটা? সত্যেনের মনে পড়ল যে ফিল্মটার নাম সে জানে না, বাইরের দেয়াল ছবিও লক্ষ্য করেনি। অগত্যা হাউসটার নাম করল। ও, এন্ডস মিটিং দেখে এলে? কেমন? মন্দ না, ভালো শুনেছিলাম। জ্যানেট গ্রিন আছে। আমার আর দেখা হলো না। কেন? আর বলো না, অনিতা আবার বাংলা ফিল্মের পোকা। অনিতা আমার স্ত্রীর নাম। কেমন নাম? অমিতা খুব ভালো নাম। অমিতা না, অনিতা। কিরণ আওয়াজ করে হেসে উঠল। সবাই এ ভুলটা করে, বেশ নতুন না? সত্যেন বলল, হ্যাঁ। ভাবল, মা বাবারা একটু ভেবেচিন্তে নাম রাখলে তো পারেন, যাতে একটা মানে অন্তত হয়। অনিলেন্দু আর অনিতায় দেশ তো ছেয়ে গেল। হ্যাঁ, ওই বাংলা ফিল্মগুলো জানো তো, দু চক্ষের বিষ আমার। কিন্তু কি করব, দায়ে পড়ে যেতেই হয়। এই সপ্তাহেই দুটো হয়ে গেল। আর এও ভাবি যে আমরা কেউই যদি না যাই, তাহলে একটা দিশি ইন্ডাস্ট্রি গড়েই বা উঠবে কি করে? সত্যেন বলল, সে তো ঠিক। না হে, বিয়ে করলে আর স্বাধীনতা থাকে না। এই তো এই ছুটিতে তো মানুষ একটু বিশ্রাম করে। আমার কেটে যাচ্ছে কেবল শ্বশুরবাড়ির আত্মীয়দের বাড়ি ঘুরে ঘুরে। এখন যেতে হবে দু জায়গায়। প্রথমে ক্রিকরো, সেখান থেকে ফরে পুকুর। এক বাড়িতে অসুখ, আর এক বাড়িতে এক বৌদির নতুন বাচ্চা হয়েছে। কেমন আছে টাছে, এই আর কি। খুব যেন বিরক্ত ভাব করে কিরণ প্লেটটার দিকে তাকালো। তারপর চপের শেষ অংশটুকু মুখে পড়ল। সত্যেন বলল, সেই জন্য মজবুত হয়ে নিচ্ছ? হ্যাঁ, তা বলতে পারো। কিরণ খুব হাসল কথাটা উপভোগ করে। কিন্তু একা যে? কিরণের হাসি মুখ নিমেষে গম্ভীর হলো। একটু নিচু গলায় বলল, সেই তো সব ঠিকঠাক। মার হঠাৎ শখ উঠল বউকে নিয়ে কোথায় বেড়াতে যাবেন। বয়, রাগী আওয়াজে হাঁক দিল, ফিঙ্গার বল। তাই বুঝি রাগ করে বাড়িতে চা খাওনি? কিরণ জলের বাটিতে আঙুলে আঙুল ঘষে হাত পরিষ্কার করল। রুমালে মুখ মুছে বলল, মায়েদের কোনো কাণ্ডজ্ঞান নেই। আর স্ত্রীরা, তারা সকলকে খুশি রেখে চলবেন, তোমাকে ছাড়া। দেখো না, অসুখও এমন কিছু নয়, বাচ্চার মাও ভালো আছে। আমার একলা যাবার কি কোনো মানে হয়? কিন্তু না যদি যাই। কিরণ মাথা নাড়ল। ঠান্ডা হয়ে যাওয়া চাটা এক ঢোকে গিলে কথা শেষ করল, বেশ আছো হে, বেশ আছো। সত্যেন একটু পরে বলল, তোমার হয়েছে? হ্যাঁ, চলো। কেকটা তো খেলেই না দেখছি। বিল কিন্তু আমি। কিরণ বিল মিটিয়ে উঠল। আস্তিন সরিয়ে সোনার কবজি ঘড়ি দেখল। তার চোখের ভাব বদলে গেল। একটু আফসোসের ছোট্ট আওয়াজ বেরোলো। সত্যেন বলল,
ওটা কিন্তু চোখেই পড়বে না কারো, যদি না তুমি দেখিয়ে দাও। হ্যাঁ। কিরণ সোজা হয়ে দাঁড়ালো, নড়ে চড়ে বলল, আর কাচালে তো উঠেই যাবে। হ্যাঁ, কাচালে নিশ্চয়ই উঠবে। সত্যেন আগে রাস্তায় নামলো। তুমি তো এখন ক্রিকরো। আর বলো কেন? কিরণের গালে আবার হাসির ভাঁজ পড়ল। চৌরঙ্গি পার হতে হতে বলল, তা তোমার খবর তো কিছুই শোনা হলো না, সেই মেশেই? বেদম আওয়াজে একটা লরি গেল, জবাব দেবার দরকার হলো না। বেশ লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে। কিরণ কথা চালালো, এসো না একদিন আমার ওখানে, মনে আছে তো সর্দার শঙ্কর রোড? কালই এসো না, অনিতাও খুব খুশি হবে, এসে চা খাবে বিকেলবেলা। ঠিক? ফুটপাতে উঠে সত্যেন বলল, খুব সুখের কথা, কিন্তু আমি আজ রাঁচি চলে যাচ্ছি। রাঁচি যাচ্ছ? তা যাবেই বা না কেন, স্বাধীন মানুষ তুমি, আর আমরা এদিকে। এই যে 3 নম্বর বাস, তাহলে ফিরে এসে মনে থাকবে তো? আচ্ছা। কিরণ তাড়াতাড়ি বাসে উঠে পড়ল, জানলায় হাত নেড়ে বিদায় নিল আর একবার। বাসটা চলে গেলে সত্যেন দাঁড়িয়ে থাকলো সেখানেই। দিন চলেছে, পশ্চিম খোলা চৌরঙ্গি সোনার পাতের মতো জলজলে এক একটা দোকানের কাচের জানলায় রোদ ঠিকরে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো গাড়ির স্রোত, একটার পর একটা বাসে দাঁড়ানো, চলে যাওয়া। রোদের রং ঘন হলো, ল্যাম্পপোস্টের ট্যাকচা ছায়া ফুটপাত পেরিয়ে ফ্যাকাশে হয়ে দোকানের সিঁড়িতে উঠল। সত্যেন ফিরল ট্রাম স্টপের দিকে। পশ্চিমে মুখ করে দাঁড়ালো। সবুজ ছড়িয়ে আছে ময়দানে, সোনালি ঘাস, গাছ, রাস্তা, বেঞ্চি, বাচ্চাদের খেলা, পাথরের মূর্তি, সব নিয়ে সোনালি কমলা রঙের লালচে। দূরে আবছা ঢিপির মতো ফোর্টটাকে স্পষ্ট দেখা গেল পলকে। ইডেন গার্ডেনের দিকটা সবুজ থেকে নীলচে হলো। সত্যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো একটার পর একটা ট্রামে দাঁড়ানো, চলে যাওয়া। আয়ারা বাচ্চাদের ছেড়ে উঠল, বিলেতি বাচ্চাদের ঘরে ফেরা শুরু হলো। দূরে একটি মূর্তির কালো পাথরে হঠাৎ রক্ত রঙের রোদ পড়ল। শব্দ উঠল তার মাথার উপর, পাখি উড়ে এসে বসল সামনের গাছটায়। সত্যেন ট্রামে উঠল। ছোট মাসি, যাবে না? হ্যাঁ, চলো। চলো না। সাথী বলল, চলো। তাতা বলল, কখন থেকে চলো বলছো? সন্ধে হয়ে গেল না এদিকে? শ্বেতা বলল, আহ, কেন বিরক্ত করিস ছোট মাসিকে? আতা ঠোঁট ফুলিয়ে বলল, বারে, ছোট মাসিই তো বলছিল কাল। সাথী শাড়িটা ঘুরিয়ে পরে নিল, চুলে চিরুনি ছোঁয়ালো, দুজনকে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। আজ চিলড্রেন্স পার্কে ছোট মাসি? সাথী বলল, আজ চলো ওই মাঠটায়। না ছোট মাসি, একটা শিউলি গাছ আছে ওখানে, বেশ ফুল কুড়োবে। ওহ, শিউলি! কত শিউলি আমাদের ময়মনসিংহে, শিউলি দিয়ে কি হবে? কি দিয়েই বা কি হবে তাহলে? তাতার কথা উড়িয়ে দিল আতা, আমার খুব ফুল কুড়োতে ভালো লাগে, চলো। ছোট মাসির মুখের দিকে এক পলক তাকিয়ে তাতা বলল, আমি অনেক বেশি কুড়োবো দিদির চেয়ে, দেখো। একটু জোরে হাঁটো ছোট মাসি। 2 বঞ্ঝিকে দুপাশে নিয়ে সাথী মাঠে এলো। মাঠ আর নেই, পাড়া হয়ে গেছে। লাল সুরকি রাস্তা, ইলেকট্রিকের তার, টাটকা রং করা ছোট ছোট বাড়ি, কোনোটা এখনো হচ্ছে, কোনোটা শেষ হয়েও খালি, কোনোটা শেষ না হতেই লোক এসে গেছে। আর তার সেই অনুকূল কাকার বাড়িটা ভাড়াটে আছে সেখানে, বাইরের সাদা রঙে কালচে ধরেছে এর মধ্যেই। না, মাঠ নেই, তবু মাঝে মাঝে ফাঁকা। আর একেবারে পশ্চিমটায় খানিকটা মাঠ আছে এখনো। জায়গাটা কেমন ছিল আগে, 3 বছর আগে, কিন্তু এটাই যে সে জায়গা তার মনে হলো না সাথীর। সেই মস্ত মাঠ, ঘন গাছ, বাড়ির জানলা দিয়েই দেখতে পেত তখন। সে সব বদলে এখন এই হয়েছে। তা যেন ঠিক না, সেসবও আছে, অন্য কোথাও আছে, চিরকাল থাকবে সেখানে। নিজের পাড়ায় নিজেকে তার আগন্তুক লাগলো। সুরকির রাস্তা পার হলো তাড়াতাড়ি, বাড়িগুলির দিকে আর তাকালো না। পশ্চিমের এবড়ো খেবড়ো মরা ঘাসের মাঠে এসে দাঁড়ালো। কই ছোট মাসি শিউলি গাছ? এই যে। ও মা, এই দিদি, আমাদের সেই পুকুর পাড়ের শিউলি গাছটা কত বড়! আতা সঙ্গে সঙ্গে বলল, মোটেও না, মোটেও খুব বেশি বড় না। বড় না? দেখো দিদি।
সাথী বলল, ওই দেখো ফুল পড়ে আছে। কই? খুঁজলেই পাবে। ছোট মাসি, তুমি তুলবে না আমাদের সঙ্গে? আমি ওখানে দাঁড়িয়ে থাকি, দেখি তোমরা কে কত আনতে পারো। সাথী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো, কখনো আতা তাতাকে, কখনো অন্য সব দিকে। জায়গাটা সুন্দর না, বরং উল্টোই, কিন্তু তারও কেমন একটা ছবি হয়েছে। একটা দিক গাছপালায় কালো, আবার আর একদিকে রসা রোডের উঁচু উঁচু হাতাও দেখা যাচ্ছে। আর ওই কোণে কয়েকটা সুপুরি গাছের ছাদ ছাড়ানো ঝাঁকড়া মাথায় সূর্যাস্তের একটু রং আটকে আছে এখনো। সাথীর চোখের সামনে একটা দিন, আরও একটা দিন আস্তে আস্তে মরে গেল। জায়গাটার চেহারা হঠাৎ বদলে গেল। আলো নেই, কেউ নেই, শূন্য। আশ্বিন মাসে যেমন হয়, সারাদিন ঝকঝকে গরমের পর শীত করা কুয়াশার সন্ধ্যা দুঃখী মুখে পাশে এসে দাঁড়ায়। সাথী ডাকল, আতা, তাতা। যাই। সাথী ওদের কাছে গিয়ে বলল, বাড়ি এবার? না ছোট মাসি, আর একটু, বলে আবার অন্যদিকে সরে গেল ওরা। সাথী আবার একটু পরে ডাকলো ওদের। আতা আগে এসে বলল, বেশি ফুল নেই ছোট মাসি, এই কটা মোটে পেলাম, আর যা ধুলো আর ময়লা। তাতা তক্ষুনি ছুটে এসে বলল, এই দেখো আমি বেশি পেয়েছি। কেমন, বেশি না? অনেক বেশি। কিন্তু সাথীর গলায় কিশোর উৎসাহ ঠিক ফুটল না। কোথায় রাখি ছোট মাসি ফুলগুলি? আতা বলল, আমাকে দে, আঁচলে বেঁধে রাখি সব। না, আমারটা তুমি রাখো ছোট মাসি। সাথী হাতের মুঠোয় ফুল নিয়ে বলল, চলো। আতা বলল, বাড়ি তো ওদিকে, চলো একটু ঘুরে যাই। হ্যাঁ, তাই ভালো। জানো ছোট মাসি, এখানকার শিউলি কেমন রোগা রোগা, আর আমাদের সেই পুকুর পাড়ের শিউলিতলা, ইস, তুমি যদি একবার দেখতে ছোট মাসি। মাসির হাত ধরে আতা তাড়াতাড়ি বলল, তুমি বুঝি ফুল খুব ভালোবাসো? আচ্ছা, কোন ফুল তোমার সবচেয়ে ভালো লাগে? আমি জানি। সাথীর অন্য পাশে বলে উঠল আতা। তুমি চুপ করো তো দিদি, বলো ছোট মাসি, কোন ফুল? কোন ফুল? কোন ফুল? সাথী হঠাৎ থামল, শুধু কথায় না, চলাতেও থামল। একটা দূর আওয়াজ শোনা গেল, গুম গুম। আতা তাতাও থামল। আতা বলল, কি হলো, শুনছ? ও তো ট্রেন। একটু পরে আতা আবার বলল, তাতে কি? তাতা বলল, ট্রেনের শব্দ তো রোজ শুনি আমরা। আতা বলল, রাস্তায় বেরোলে দেখাও যায় কত সময়। টালিগঞ্জের ব্রিজটা কি মজার, নিচে ট্রাম, উপরে রেলগাড়ি। একদিন রেল লাইনে উঠবে ছোট মাসি? সাথী কথা বলল না, নড়ল না। না, নড়তে সে পারে না, তার তাই মনে হলো, যতক্ষণ না শব্দটা মিলিয়ে যায়। হাতের মুঠো শক্ত হলো তার। ভাবল, ফুলগুলো নষ্ট হচ্ছে। শব্দের একটা পেঁচানো সুতো লম্বা হয়ে খুলতে খুলতে ফুরিয়ে গেল। সাথী বুঝল তার চোখে জল আসছে। আসতে দিল, অন্ধকার হয়ে গেছে ততক্ষণে। চলো ছোট মাসি। সাথী আবার হাঁটল, তাড়াতাড়ি এবার, কিন্তু সেই বাড়ির আরও কাছে এসে আরও মৃদু হলো তার চলা। দরজা বন্ধ, ঘর অন্ধকার। উপরতলায় আলো জ্বলছে, একতলাটা বন্ধ, অন্ধকার। উফ! তাতা চেঁচিয়ে উঠল, দিদি আমার পা মারিয়ে দিল। তুই এমন পায়ে পায়ে হাঁটিস কেন? শোনো ছোট মাসি, তাতা আখুটে গলায় আরম্ভ করল, কিন্তু মাসির মুখ দেখে থেমে গেল। একটু পরে একেবারে অন্য সুরে বলল, একটা কথা শোনো ছোট মাসি। মাসি তাকালো তার দিকে। তাতা ফিসফিস করে বলল, এইটা তোমার সত্যেনবাবুর বাড়ি না? সাথী মাথা নাড়ল। আছেন এখন বাড়িতে? আতা হেসে উঠল, কেন, তুই যাবি নাকি? দিদির এই একটা কথা তাতা বিনা জবাবে ছেড়ে দিল। উপরের দিকে তাকিয়ে তেমনি ফিসফিসে গলায় বলল, আছেন বোধ হয়। আতা বলল, দূর বোকা, উপরে তো অন্যেরা থাকে। আর ফিসফিস করছিস কেন ওরকম, যেন কি একটা ভীষণ গোপন কথা। আতা আবার হাসল। তুমি চুপ করো তো দিদি। তাতা বেশ গলা চড়ালো এবার। চল এখন। আতা তাড়া দিল বোনকে, রাস্তার মধ্যে আর দাঁড়িয়ে থাকতে হবে না।
বাকি পথটুকু তর্ক করতে করতে এলো দুবোন। সাথী তাদের গলা শুনল, একটা কথাও বুঝল না। হঠাৎ মনে পড়ল, ফুলগুলো আছে হাতে, বন্ধ, অন্ধকার, ট্রেন কখন? হাতটা ঘামছে, ফুলগুলি বাঁ হাতে নেব? আতা তাতার গলা থেমে গেল। হঠাৎ সাথীর কাপড়ে টান পড়ল। কি? আগের চেয়েও ফিসফিস গলায় আতা বলল, ছোট মাসি। সাথী তাকিয়ে দেখল, সামনেই বাড়ি, আর সিঁড়ির ধাপে দরজার ধারে সত্যেন। দরজায় আঙুলের টোকা পড়ল 3 বার। আতা নিচু গলায় বলল, কি রে, কেউ শুনতে পায় না? আমি যাই ওদিক দিয়ে। অমনি তাতা ছুটল, আমিও। তাতা ছুটল আতার পিছনে। সত্যেন ফিরে তাকালো। সাথী 3টি সিঁড়ি উঠল। সত্যেন বলল, আবার এলাম। সাথী কিছু বলল না। সত্যেন বলল, এলাম মানে আসতেই হলো। সাথী কিছু বলল না। একটু চুপ করে থেকে সত্যেন আবার বলল, আসতেই হলো না, এসে পারলাম না। তা আমার বোধহয় সময় হলো এদিকে। আচ্ছা। সাথী বলল, না। হাত থেকে কয়েকটা শিউলি তার পায়ের কাছে পড়ল। আবার বলল, না, যেও না। ভিতর থেকে দরজা খুলে গেল। 3য় পর্বের 4র্থ অধ্যায় এখানেই শেষ হলো। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।